হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বঙ্গবসান ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকের ভিডিও হচ্ছে ক্লাস 11। তো ক্লাস 11-এর যে নতুন সিলেবাস এসছে সেমিস্টার সিস্টেম, তো এই সেমিস্টার সিস্টেমের মধ্য থেকে যে সেমিস্টার ভিত্তিক আমরা আলোচনা করব। তো একাদশ শ্রেণীর এটা মনে হয় ফার্স্ট ভিডিও হবে। তো এই ফার্স্ট ভিডিওতে আমরা সেমিস্টার 1-এর ইউনিট 1 এবং চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, আজকের টপিক সেট। তো সেট থেকে আমাদের যা যা পড়তে হবে: ডেফিনেশন, এলিমেন্ট অফ সেট, রিপ্রেজেন্টেশন, কার্ডিনাল নাম্বার অফ সেট, টাইপ অফ সেট বাই ইটস অর্ডার, স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট, রিয়েল নাম্বার লাইন, স্পেশাল টাইপ অফ সেট, অপারেশন অফ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম। তো আমরা টোটাল এই টপিকগুলোকে আজকে কমপ্লিট করব। তো ওয়ান বাই ওয়ান স্টার্ট করা যাক। তো ফার্স্ট চলে আসছি ডেফিনেশন অফ সেট। তো সেট কি? সেট কি? সেট বলতে আমরা বুঝি যেমন আমাদের বিভিন্ন ধরনের সেট থাকে, যেমন চায়ের সেট। চায়ের সেট কি থাকবে? সেখানে কাপ থাকবে, কেটল থাকবে, এক্সেট্রা। আবার যদি বলি আমরা যে ডিনার সেট, তো সেখানে প্লেট থাকবে, ডিশ থাকবে, চামচ থাকবে। এই ধরনের যে সেট, বিভিন্ন ধরনের যে সেটগুলো হয়। তো আমরা যদি বলি জ্যামিতির সেট, কম্পাস থাকবে, তারপর রাবার থাকবে, রুলার থাকবে, এগুলো। তো বিভিন্ন ধরনের সেট হয়। তো সেট বলতে বোঝায় সুসংজ্ঞাত বেশ কিছু অবজেক্টের সংকলন বা তালিকা বা লিস্ট, তাকে আমরা সেট বলবো। তো ম্যাথামেটিক্সে সেটের সংজ্ঞা যদি দেওয়া যায় তাহলে বলতে হবে যে ক্রম নিরপেক্ষ সুসংজ্ঞাত বস্তু সংকলন। ক্রম নিরপেক্ষ সুসংজ্ঞাত বস্তুর সংকলনকে সেট বলে। তাহলে সেট বলতে বোঝাচ্ছে ক্রম নিরপেক্ষ সুসংজ্ঞাত বস্তুর সংকলন। যেমন আমরা যদি বলি এই সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। সেটকে ইংরেজি অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার দিয়ে নির্দেশ করা হবে। যেমন 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সেট যদি আমরা বলি, তাহলে ক্যাপিটাল এ, তার মধ্যে 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা থাকবে 2, 3, 5, 7 ইত্যাদি। এখন এই সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে এগুলোকে আমরা বলবো সেটের সদস্য বা পদ বা এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এ একটা সেট যার মধ্যে 2, 3, 5, 7 এগুলো আছে। তো সেট সম্পর্কে আমাদের কয়েকটা নোটস জেনে নেওয়া যাক। যেমন নোট নম্বর 1, সেটের পদগুলির নির্দিষ্ট কোনো ক্রম নেই। অর্থাৎ সেটের মধ্যে 2, 3, 5, 7 আমি চাইলেই এই সেটকে এইভাবে লিখতে পারতাম 3, 5, 2, 7। সেটকে আমি অর্ডার চেঞ্জ করে লিখতে পারি এলিমেন্টগুলোর, তাহলে নির্দিষ্ট কোনো ক্রম নেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাধারণত সেটকে ক্যাপিটাল অ্যালফাবেট, কোনো একটা সেটকে আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করব সেট, এবং সেটের মধ্যে থাকা পদকে স্মল লেটার দিয়ে ডিনোট করা হবে। যেমন আমরা যদি বলি যে একটা সেট বানাচ্ছি এক্স সেট, যার মধ্যে আমরা কিছু এলিমেন্ট নিচ্ছি, সেই এলিমেন্টগুলোকে আমরা লিখবো এ বি সি এক্সেট্রা। বা কোনো আননোন সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করব, বা কোনো আননোন এলিমেন্টকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করব। সাধারণত সেটের অ্যালফাবেটগুলো ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে সেটের নাম এবং স্মল অ্যালফাবেট দিয়ে সেটের এলিমেন্টকে সূচিত করা হচ্ছে। তারপরে নাম্বার 3 পয়েন্ট হচ্ছে সেটের প্রত্যেকটা পদকে সুসংজ্ঞাত হতে হবে, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হতে হবে। সেটের প্রত্যেকটা পদকে সুসংজ্ঞাত হতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি এক্ষুনি বলি যে আমাদের সৌরজগতের যে সমস্ত সোলার সিস্টেমের যে গ্রহগুলো আছে, প্ল্যানেট আছে, তাদের যদি আমরা সেট বানাই, তো সেই প্ল্যানেটের সেটে আমরা যদি বলি তো কী কী থাকতে পারে। তো আমরা জানি পৃথিবী আছে, আমাদের আর্থ আছে, তারপরে হচ্ছে ভেনাস, তারপরে মার্স, মার্কারি,
তারপরে জুপিটার, ইউরেনাস, নেপচুন এক্সেট্রা। তো এইগুলো হচ্ছে আমাদের সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো আছে তাদেরকে একটা সেট বানানো হলো। এখন যদি কনসেপ্ট এরকম দেওয়া যায় যে একটা সেট নির্ধারণ করো, যে সেটের মধ্যে কী হবে, সূর্যের আশেপাশে যতগুলো অ্যারাউন্ড করে, যতগুলো পার্টিকেল অ্যারাউন্ড করে তাদের সেট। তো সেই সেট যদি আমরা লিখতে চাই রস্টার ফর্মে বা এরকম ফর্মে যদি আমরা লিখতে চাই, সেই সেট লেখা সম্ভব নয়, কেননা সূর্যের চারিদিকে শুধুমাত্র এই যে 8জন আছে এরা কজন ঘোরে তা নয়, কিন্তু এছাড়াও আরও অনেকে আছে, অনেক জ্যোতিষ্ক আছে বা অনেকগুলো গ্রহাণু আছে যারা ঘোরে, অর্থাৎ তার সেট নির্ধারণ করা সম্ভব নয়। বা তাছাড়া আমি এরকম একটা করলাম যে আমি একটা সেট বানাতে চাইছি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের সেট বানাতে চাইছি, এবং যে সেটের মধ্যে আমরা যদি বা কোনো একটা ক্রিকেট টিম বানাতে চাইছি, এবং সেই সেটের যদি আমরা ক্রিকেটার হিসাবে যদি আমরা রোনাল্ডো বা মেসির নামকে সাজেস্ট করি, তাহলে সেই সেটটা কিন্তু সুসংগত হচ্ছে না। তাহলে সেট হতে গেলে সুসংগত হতে হবে, অর্থাৎ সেটের যে কালচার, সেই কালচারকে মেনে এলিমেন্টগুলোকে থাকতে হবে, অর্থাৎ এলিমেন্টগুলোকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। টার্মটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। নেক্সট, প্রতিটি পদকে পৃথক হতে হবে, সেটের প্রতিটি পদকে কী হতে হবে, পৃথক হতে হবে, পৃথক বা ডিস্টিংক্ট বা ডিফারেন্ট হতে হবে। সেটের মধ্যে কোনো সেম এলিমেন্ট লেখা যাবে। যদি আমরা একটা সেট বানাই, এ সেট, যার মধ্যে আমরা ভাবে লিখতে চাই, তাহলে আমরা লিখব AIU। এটা যদি আমরা সেট বানাই, তো কখনোই এই সেটকে আমরা গ্রাহ্য করব না, কেননা এই সেটের মধ্যে এলিমেন্ট ডাবল আছে, এলিমেন্ট রিপিট হবে না, অর্থাৎ আমরা ভাওয়েলের সেট বানাতে চাইলে AIU এক্সেট্রা লিখতে পারি। তো যদি আমরা কমপ্লিট ভাওয়েলের সেট বানাতে চাই তাহলে AIOU হচ্ছে। তো যাক, মোটামুটি কোনো এলিমেন্ট রিপিট হবে না, এটা আমরা বলে দিলাম। যাক, তাহলে এরপরে আসি আমরা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেট তার পদকে কন্টেন করবে। অর্থাৎ আমরা যদি বলি যে একটা ভাওয়েলের সেট লিখলাম আমরা, ভাওয়েল ভি, তার মধ্যে আমরা লিখছি AEIOU, তাহলে এখানে ভাওয়েল কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে কন্টেন করবে বা ধারণ করে থাকবে। কোনো একটা সেট প্রত্যেকটা এলিমেন্টকে ধারণ করবে, তাহলে আমরা বলতে পারি ভি কন্টেন দ্য এলিমেন্ট AEIOU এক্সেট্রা। ঠিক সিমিলারলি যদি এলিমেন্টের গল্পটা দেওয়া যায়, তাহলে এলিমেন্ট কিন্তু আবার সেটকে ধারণ করতে পারবে না, তখন এলিমেন্টকে সেটের মধ্যে অন্তর্গত হতে হবে। যেমন এখানে AEIOU এগুলো ভাওয়েলের মধ্যে অন্তর্গত। এখন ম্যাথামেটিক্যাল নোটেশন ভিত্তিক আমরা বলতে পারি যে এ ভি এর মধ্যে অন্তর্গত, এ ভি এর অন্তর্গত ম্যাথামেটিক্যালি এই ভাষাটাকে আমরা লিখব এ বিলংস টু ভি। সিম্বলাইজেশন হিসাবে যদি লিখি তাহলে এ বিলংস টু ভি, তাহলে এটা হচ্ছে বিলং টুর ম্যাথামেটিক্যাল সিম্বল। আলটিমেট এটা কিন্তু এপসাইলন, তাহলে এপসাইলন সিম্বল দিয়ে কিন্তু আমরা বিলংস টু এই কথাটাকে ব্যবহার করি। তাহলে যদি আমরা বলি যে এ ভাওয়েলের মধ্যে অন্তর্গত, তাহলে এ বিলংস টু ভি, সেটা আমরা এপসাইলন সিম্বল দিয়ে লিখব যে এ বিলংস টু ভি। আবার দেখতে পাচ্ছি এম কিন্তু ভাওয়েলের মধ্যে অন্তর্গত নয়, তাহলে এম ডাজ নট বিলং টু ভি। এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যাল নোটেশন দিয়ে লিখি তাহলে লিখতে হবে এম ডাজ নট বিলং টু ভি। আর এই সিম্বলটা হচ্ছে বিলং টু সিম্বলের নেগেশন। নেগেশন অফ এপসাইলন, অর্থাৎ বিলং টু সিম্বলের নেগেশন হচ্ছে এটা, ডাজ নট বিলং টু। যদি কোনো একটা এলিমেন্ট সেটে থাকে তাহলে আমরা বলবো দিস এলিমেন্ট বিলং টু দিস সেট, আর যদি না থাকে বলবো দিস এলিমেন্ট ডাজ নট বিলং টু দিস সেট। তো এই হচ্ছে এলিমেন্ট সেটের মধ্যে অন্তর্গত হওয়া না হওয়া, আর সেট এলিমেন্টকে কন্টেন করে। তাহলে এই কটা হচ্ছে মোটামুটি সেটের প্রপার্টি। তাহলে আমাদের সেট জানতে গেলে ফার্স্ট অফ অল মনে রাখতে হচ্ছে সেটের মধ্যে এলিমেন্টগুলো কোনো নির্দিষ্ট ক্রমে থাকবে না, সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে সুসংজ্ঞাত হতে হবে, সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে পৃথক হতে হবে। অর্থাৎ এই তিনটে কিন্তু সেটের মুখ্য নিয়ম, এই তিনটে কথা ডেফিনেশনে বলতে হবে। অর্থাৎ ক্রম নিরপেক্ষ সুসংজ্ঞাত, এখানে একটা কথা বাদ গেছে, সেটা হচ্ছে পৃথক। তাহলে সেটের ডেফিনেশনটা এমন হওয়া উচিত যে ক্রম নিরপেক্ষ সুসংজ্ঞাত পৃথক পৃথক বস্তুর সংকলনকে সেট বলে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে সেটের মধ্যে থাকা প্রত্যেকটা পদকে আমরা বলবো এলিমেন্ট। ঠিক আছে, সেটের মধ্যে থাকা প্রত্যেকটা পদকে আমরা বলতে পারি এলিমেন্ট বলতে পারি, মেম্বার বলতে পারি, অর অবজেক্ট বলতে পারি।
সেটের মধ্যে থাকা প্রত্যেকটা পদকে আমরা এলিমেন্ট অর মেম্বার অর অবজেক্ট এগুলো আমরা বলতে পারি। যেমন এখানে আমরা একটা সেট নিয়েছি a ইকুয়াল টু 1 2 3 4 5, তাহলে এখানে 1 2 3 4 অ্যান্ড 5 প্রত্যেকটা পৃথক পৃথকভাবে কিন্তু এর একটা এলিমেন্ট, এবং আমরা একটু আগেই বললাম যে সেট এলিমেন্টকে কন্টেন্ট করে, সুতরাং আমরা বলতে পারি এ কন্টেন 1 অ্যাজ ইটস মেম্বার। আবার যদি একের দিক থেকে ভাবা যায়, এক হচ্ছে এর মধ্যে অন্তর্গত, আবার 1 বিলং টু এ। যদি বলা যায় এই সেটের মধ্যে 6 নেই, তাহলে 6 যদি আমরা বলি 6 কি এর মধ্যে বিলং করে? না, 6 ডাজ নট বিলং টু এ। তাহলে প্রতীক দিয়ে আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করব, যে একটা সেট একটা নাম্বারকে কন্টেন্ট করতে পারে তার মেম্বার হিসাবে, নাম্বার সেটের মধ্যে বিলং করতে পারে আবার বিলং নাও করতে পারে। এই হচ্ছে সেটের এলিমেন্ট। তো নেক্সট টপিক রিপ্রেজেন্টেশন। তো রিপ্রেজেন্টেশন দেখা যাক। রিপ্রেজেন্টেশন সেট মূলত 3 ধরনের রিপ্রেজেন্টেশন হয়। নাম্বার 1 হচ্ছে রস্টার ফর্ম, রস্টার ফর্ম और ট্যাবুলার ফর্ম। বা আমরা বলতে পারি ছকবদ্ধ পদ্ধতি, ছকবদ্ধকরণ পদ্ধতি। আমি ওপরে একটা সেট অলরেডি লিখে ফেলেছি এ। রস্টার ফর্মের মুখ্য বিষয় হচ্ছে যে এই রস্টার ফর্মের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে সেকেন্ড ব্রেসেসের মধ্যে লিখতে হবে। রোস্টার ফর্মে প্রতিটি পদ বা এলিমেন্টকে সেকেন্ড ব্রেসেস এর মধ্যে কোমা ব্যবহার করে লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পদকে আমরা পৃথকভাবে দেখতে পাবো। যেমন ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এটা হচ্ছে রোস্টার ফর্ম। রোস্টার বা ট্যাবুলার ফর্ম কি? ছকবদ্ধকরণ পদ্ধতি। যে এই পদ্ধতিতে কি হবে, সেটের মধ্যে প্রত্যেকটা পদকে কমা এবং এই সেকেন্ড ব্রেসেসের মধ্যে আমরা লিখব। যেমন হবে 1 2 3 4 5 6 আমরা কমা ব্যবহার করে সেকেন্ড ব্রেসেসের মধ্যে লিখেছি। এক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কিন্তু পৃথকভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম। ঠিক আছে, নাম্বার টু হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম বা প্রপার্টিস ফর্ম বলতে পারি আমরা। বাংলা বললে ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি। তো একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ক্যাপিটাল এ। তো ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা কেমনভাবে লিখব? তো ধর্মভিত্তিক পদ্ধতি লেখার সময় প্রথমে আমাকে একটা সেট লিখতে হবে, সেটের নাম। সে আমি যে কোনো নাম দিতে পারি, আমি এখানে বি সেট নাম দিলাম। তো এই সেটের নাম দিয়ে প্রথমে আমরা লিখব একটা জেনারেল এলিমেন্ট। এটা হচ্ছে জেনারেল এলিমেন্ট, অর্থাৎ ইনপুট ভ্যালুজ, যে কোনো জেনারেল ইনপুট ভ্যালুজ বা জেনারেল একটা এলিমেন্ট লিখছি, এটাকে আমরা জেনারেল এলিমেন্ট। তারপর আমরা এই সিম্বলটা ইউজ করতে পারি। কেউ আবার সেট দিয়ে এই সিম্বলটা দিয়ে ভার্টিক্যাল বারের পরিবর্তে সেককোলন ইউজ করতে পারে। এই ভার্টিক্যাল বার কিংবা এই কোলন দুটোর একই অর্থ। এই অর্থটা হচ্ছে সাজ দ্যাট, অর্থাৎ এই নির্দেশ করে যে, পার্টিকুলারলি এই নির্দেশ করে যে বলে আমরা এখানটা এক সম্পর্কে একটা প্রপার্টি লিখে দেবো। সেই প্রপার্টিটা আমরা এখানে লিখে দেবো। কি প্রপার্টি? আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে বি একটা সেট, সেকেন্ড বেসিসের মধ্যে এক্স জেনারেল এলিমেন্ট, এবং এই এলিমেন্টটা নির্দেশ করে এক্স ইজ অ্যান আউটকাম ফ্রম throwing a die
বা আমরা বলে দিলাম যে লুডো ছক্কা ছুড়লে যে সমস্ত ফলাফল আসে সেটা একটা হচ্ছে এক্স। তো এবার আমরা সবাই জানি যে লুডো ছক্কা ছুড়লে কী কী ফলাফল আসতে পারে, তাহলে এক্সের মান হিসাবে আমরা কী কী কন্টেন্ট করতে পারি। লুডো ছক্কা ছুড়লে আমাদের 1 আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, 5 আসে অ্যান্ড 6 আসে। বা আমরা একটা সেট বললাম যে একটা সেট, এক্সাম্পলে লিখছি, এখানে একটা সেট লিখছি, একটা সেট লিখলাম ক্যাপিটাল এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট 2 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 2 less than x less than 15 and x is a square number. তাহলে 15 থেকে ছোট এবং 2 এর চেয়ে বড় বর্গ সংখ্যা কী কী হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, আর কিছু হবে? 2 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোটো, তাহলে 4 আর 9, তাহলে আমাদের এই সেটে 9 এবং 4 থাকবে। তাহলে এটা হচ্ছে রোস্টার ছকবদ্ধকরণ, ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে এখানে আমাদের প্রথম থাকছে জেনারেল এলিমেন্ট, তারপরে সেই জেনারেল এলিমেন্টকে দিয়ে একটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে, যে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে জেনারেল এলিমেন্টগুলো কিন্তু জেনারেটস হবে। তো এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম বা ধর্মভিত্তিক পদ্ধতি। আমরা আরও একটা ফর্ম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। নাম্বার 3, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। কিছুটা ভেন ডায়াগ্রামের মতোই আর কি। আমরা যে কোনো কিছু এলিমেন্টকে এইরকমভাবে একটা বাউন্ডারি করে দিয়ে তার মধ্যে কিছু এলিমেন্টকে লিখবো, এইভাবে আমরা সেটকে ডিনোট করতে পারি। যেমন 1 2 3 4 5 6, এটা একটা ফর্ম হতে পারে। এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এটা অনেকটা রস্টারের মতো, কিন্তু কোনো রকম নিয়ম ছাড়া এটাকে লেখা হবে, জাস্ট এলিমেন্টগুলো দেখা যাবে। এবং এইভাবে আমরা সাধারণত ভেন ডায়াগ্রামে কাজ করে থাকি। তাহলে মোট 3 ধরনের সেট হতে পারে। একটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম, যেখানে আমরা পৃথকভাবে এলিমেন্টগুলোকে দেখতে পাবো, সাজানো গোছানো থাকবে সেকেন্ড বেসিসের মধ্যে। পরেরটা আমরা এলিমেন্টগুলোকে দেখতে পাবো না, এটা আমরা পরে রেডি করে নিয়েছি। যদি রোস্টারকে ট্যাবুলার ফর্মকে রোস্টারে কনভার্ট করা যায় দেন এটা হবে। তো আমরা যদি কনভার্ট না করি তার আগে বি এর যে ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটা কিন্তু ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টিস ফর্ম। আর এটা হচ্ছে আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে সাধারণত সেটকে আমরা এইভাবে লিখে থাকি। তো এই গেল মোটামুটি সেটের 3 ধরনের রিপ্রেজেন্টেশন। আমাদের পরবর্তী পয়েন্ট কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার অফ এ সেট। কার্ডিনাল নাম্বার কাকে বলবো? যে কোনো একটি সেটের পদ সংখ্যা, অর্থাৎ এলিমেন্ট সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্ট, পদের সংখ্যাকে কার্ডিনাল নাম্বার বলা হয়। কার্ডিনাল নাম্বার অথবা অর্ডার বলে। তাহলে কোনো একটা সেটের মধ্যে যে পদ যতগুলো থাকবে সেই পদের সংখ্যাকে আমরা বলবো কার্ডিনাল নাম্বার অথবা অর্ডার। যেমন যদি আমরা এখানে এরকম একটা সেট দিই ক্যাপিটাল এ, যার মধ্যে আমরা দিলাম 1 2 3, তাহলে আমরা লিখবো যে কার্ডিনাল নাম্বার অফ এ। কার্ডিনাল নাম্বার অফ এ কে সাধারণত স্মল এন ব্র্যাকেটে এ, অর্থাৎ নাম্বার অফ এ বলার নিয়ম নাম্বার অফ এর কার্ডিনাল নাম্বারকে নাম্বার অফ এ এটা দিয়ে ডিনোট করা হয়। এখানটাই নাম্বার অফ এ কত হচ্ছে? নাম্বার অফ এ ইকুয়াল টু পদ সংখ্যা 1 2 3, দ্যাট ইজ 1 2 3, সরি 3 হবে। অথবা আমরা এটাকে বলতে পারি অর্ডার অফ এ, সেটাও কিন্তু 3, ক্যাপিটাল ও সিম্বল দিয়ে লেখা হচ্ছে। তাহলে নাম্বার অফ এ অথবা অর্ডার অফ এ এটা হচ্ছে সেটের পদ সংখ্যাকে সূচিত করে, যেটাকে আমরা বলছি কার্ডিনাল নাম্বার। এই হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। তার মানে সেটের যে পদ সংখ্যা তাকে আমরা বলবো কার্ডিনাল নাম্বার, তাকে আমরা নাম্বার অফ এ অথবা অর্ডার অফ এ বলতে পারি। পরবর্তী পয়েন্ট হচ্ছে টাইপ অফ সেট বাই ইটস অর্ডার। টাইপ অফ সেট বাই ইটস অর্ডার। টাইপ অফ সেট বাই ইটস অর্ডার। কোনো একটা সেটের অর্ডার বা তার মধ্যে থাকা পদের সংখ্যা, তার উপর ভিত্তি করে সেট মূলত দু ধরনের। পদ সংখ্যার ভিত্তিতে সেট 2 প্রকার, যথা একে হচ্ছে ফাইনাইট সেট।
ফাইনাইট সেট বা সসীম সেট। 2 নম্বর হচ্ছে ইনফাইনাইট সেট। বা অসীম সেট। ফাইনাইট সেট বা সসীম সেট, আর 2 নম্বর হচ্ছে ইনফাইনাইট সেট বা অসীম সেট। তো ফাইনাইট সেট কাদের বলবো? ফাইনাইট সেট বলতে বোঝায় মুখ্যত যে সমস্ত সেটের এলিমেন্ট সংখ্যা সসীম। আমরা লিখতেই পাচ্ছি সসীম সেট। ফাইনাইট সেট মানে যাদের এলিমেন্ট সংখ্যা সসীম। ফর এক্সাম্পল আমরা এখানে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, যেমন ক্যাপিটাল এ, আচ্ছা লিখে দিই, যে সকল সেটের পদ সংখ্যা নির্দিষ্ট তাদেরকে আমরা ফাইনাইট সেট বলছি। যেমন ভাওয়েলের সেট AEIOU, এখানে নাম্বার অফ ভাওয়েল ইকুয়াল টু 5। তাহলে যদি যে সকল সেটের কার্ডিনাল নাম্বারটা ফাইনাইট, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টটা ফাইনাইট সংখ্যক, অর্থাৎ নাম্বার গুণে শেষ করে দেওয়া যাচ্ছে, এগুলোকে আমরা বলছি ফাইনাইট সেট। বা আমরা আরেকটা সেট নিলাম এখানটা, ক্যাপিটাল A ইকুয়াল টু 1 2 3 4, এটা ফাইনাইট সেট। নাম্বার 2 চলে আসছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কাদের বলছি? যে সকল সেটের পদ সংখ্যা অসীম, অর্থাৎ যে সকল সেট ক্যাপিটাল A এর ক্ষেত্রে নাম্বার অফ A অসীম, তাদেরকে অসীম সেট বলছি, অসীম সেট বলে। যেমন ন্যাচারাল নাম্বার সেট, ন্যাচারাল নাম্বার সেট স্টার্টিং হচ্ছে কত থেকে? 1 2 3 অ্যান্ড সো অন, কন্টিনিউয়াস চলবে, কোনো শেষ নেই। 3টে ডটকে আমরা ইলিপস বলছি, যার অর্থ সেটের পদ সংখ্যা কন্টিনিউ চালানো। এটার অর্থ যা, আবার আমরা যদি এরকম লিখে দিই 1 2 3 4, তারপরে কমা দিয়ে ইলিপস দিলাম, এই দুটো একই অর্থ বহন করে। তার মধ্যে আমরা এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট লিখে সেটা লিখতে পারি, আবার কমিয়ে এনে লিখতে পারি। মোটামুটি ইলিপস এর অর্থ হচ্ছে কন্টিনিউস চলবে, এরকম কিছু একটা জিনিস বোঝাচ্ছে আর কি। তো আমাদেরকে দেখতে হচ্ছে যেখানে 1 2 3 এক এক করে বাড়ছে, এক্ষেত্রেও সিমিলার এক এক করে বাড়ছে, তাহলে দুটো আলটিমেট একই সেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইলিপস। তো ইনফাইনাইট সেট মূলত 2 ধরনের হয়, অসীম সেট মূলত 2 প্রকার, তারা হচ্ছে একে কাউন্টেবল, বিতে হচ্ছে আনকাউন্টেবল। তাহলে ইনফাইনাইট সেট মূলত 2 প্রকার, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল কি? যে সকল সেটের এলিমেন্টগুলোকে আমরা মোটামুটি গণনা করতে পারি, গুণে শেষ না হলে গণনা করা যায়। যেমন ন্যাচারাল নাম্বার, একটু আগে আমরা বললাম যে ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো 1 2 3 4 করে চলতে থাকে। এইভাবে আমরা কিন্তু যতদূর চোখ যায় মোটামুটি গণনা করতে পারি, শেষ না হলেও গণনা করতে পারি। আবার আনকাউন্টেবল কোনটা? যদি আমরা একটা ইন্টারভ্যাল নিয়ে নিই, যেমন ইন্টারভ্যাল সেট, আনকাউন্টেবল সেট, ইন্টারভ্যাল সেট কি? ইন্টারভ্যাল সেট আমরা লিখছি, ইন্টারভ্যাল সেট দিলাম 1 to 2। ইন্টারভ্যাল সেটকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, থার্ড ব্র্যাকেট 2 3, আর একটা দিলাম ফার্স্ট ব্র্যাকেট 1 2, থার্ড ব্র্যাকেট 9। আমরা এইভাবে ইন্টারভ্যাল সেটগুলো নিতে পারি। আলটিমেট এই ইন্টারভ্যাল সেটগুলো কি একটু আলোচনা করা যায় যাক। বলছিলাম ইন্টারভ্যাল সেট যে অসীম সেট মূলত 2 প্রকার, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে অসীম সংখ্যক পদ থাকবে কিন্তু গণনা করা যাচ্ছে। আনকাউন্টেবল সেট অসীম সংখ্যক পদ আছে কিন্তু গণনা করা যাবে না, কারণ একের ঠিক পরবর্তী পদ কত আমরা যদি বা বলতে না পারি তাহলে কীভাবে আমরা গণনা করব। তো এই ধরনের একটা সেটের এক্সাম্পল হিসেবে আমি ইনফাইনাইট ইন্টারভ্যাল সেট নিলাম। যদিও এই সেটের মধ্যে আরও মেম্বার আছে, রিয়েল নাম্বার সেট হবে বা ইরেশনাল নাম্বারের যে সেটগুলো হবে। তো ইন্টারভ্যাল সেটগুলো মূলত কেমন দেখতে, আর আমাদের রস্টার ফর্মে থাকা 1 2
থার্ড ব্র্যাকেট 1 2 অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 1 2 মধ্যে ডিফারেন্টকে একটু বলে দিই। তো এখানটায় 1 2 বলতে বোঝাচ্ছে এখানে যদি আমরা বলি যে কোনো একটা সেট ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 2, তাহলে অনলি দুটো অপশান, যদি এক্স বিলং টু এ হয় দেন এক্সের মান দুটো হওয়া সম্ভব, হয় 1 তা নাহলে এক্স ইকুয়াল টু 2, আর কিন্তু অন্য কোনো ভ্যালু হওয়া সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে দেখো যদি আমরা বলি এ একটা সেট 1,2 এখানে এক্স বিলং টু এ, এর অর্থ এটা দাঁড়ায় যে একের থেকে বড় বা সমান এবং দুইয়ের থেকে ছোট বা সমান এই ধরনের সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু বলবো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি আমরা এই সেটকে ডায়াগ্রামে দেখি যে কেবলমাত্র রিয়েল নাম্বারের মধ্যে থেকে 1 অ্যান্ড 2 এই দুটো এলিমেন্ট এই সেটের মধ্যে বিলং করে। আবার যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লক্ষ্য করি সেক্ষেত্রে 1 2 এটা ছাড়াও এই সেটের মধ্যে থাকা অগণিত রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এই 1 থেকে 2 এর মধ্যে বিলং করে প্রত্যেকে এই সেটের মধ্যে বর্তমান। অর্থাৎ এই সেটকে যদি বলা যায় তাহলে 1কে এবং 2কে নিয়ে মাঝখানের সমস্ত নাম্বারগুলোকে এই সেটের মধ্যে আমরা প্লেস দিতে পারি। এটা হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল বলা হয়, ক্লোজড ইন্টারভ্যাল, বা বাংলায় হচ্ছে বদ্ধ অন্তরাল। তাহলে বদ্ধ অন্তরাল একটা সেট, বদ্ধ অন্তরাল সেটের মুখ্যত বৈশিষ্ট্য কি? বদ্ধ অন্তরালে যে দুটো কর্নার এলিমেন্ট আছে বা বাউন্ডারি এলিমেন্ট দুটোকে নিয়ে মধ্যবর্তী সমস্ত এলিমেন্টের সেট হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল সেট। এবার আমরা চলে আসছি পরেরটা, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল বলা হয়, এটাকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল সেট। তাহলে ওপেন ইন্টারভ্যাল সেট বা মুক্ত অন্তরাল। তাহলে মুক্ত অন্তরালের ক্ষেত্রে ব্যাপারটা কি আছে? মুক্ত অন্তরালের ক্ষেত্রে যদি এক্সটা এ সেটের মধ্যে বিলং করে দেন এই এক্সের মানটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 অ্যান্ড স্ট্রিক্টলি লেস দ্যান 2। তার মানে বোঝাচ্ছে এক্ষেত্রে যদি আমরা রিয়েল নাম্বারের 1 এবং 2কে খুঁজে নিই তাহলে এক এলিমেন্টকে বাদ, অর্থাৎ 1কে বাদ দেওয়া হবে, 2কে বাদ দেওয়া হবে, মাঝখানে সমস্ত এলিমেন্টগুলোকে নেওয়া হবে 1 এবং 2 ছাড়া। তার মানে এক্ষেত্রে এক্সের মানটা 1 হবে না, এক্সের মানটা 2 হবে না, বাকি সমস্ত নাম্বার থাকবে। তার মানে বুঝলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন আমরা লিখছি অর্থাৎ মুক্ত অন্তরালের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্ট দুটো ছাড়া বাকি সবাই এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, আর বদ্ধ অন্তরালের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্ট দুটোকে নিয়ে বাকি সবাই থাকবে। আর যদি আমরা রস্টার ফর্মে লিখি কেবলমাত্র বাউন্ডারি থাকবে, মাঝখানেগুলো থাকবে না। তো এই হচ্ছে আমাদের ইন্টারভ্যাল এবং হচ্ছে রস্টার ফর্মে থাকা সেকেন্ড ব্রেসেস। তাহলে সেকেন্ড ব্রেসেস, ফার্স্ট ব্রেসেস অ্যান্ড থার্ড ব্রেসেস এর কাজ আমরা বুঝে গেলাম। এরপরে যদি আমরা যে কোনো ইন্টারভ্যাল বানাতে চাই, যে ইন্টারভ্যাল সেট কীভাবে বানাবো? ইন্টারভ্যাল সেট বানানোর জন্য আমাদেরকে ফার্স্ট টাইম দুটো রিয়েল নাম্বার চয়েস করতে হচ্ছে এ অ্যান্ড বি, যেখানটায় অলওয়েজ এটা বির চেয়ে মাস ছোটো হবে, এটাকে বি এর চেয়ে মাস ছোটো হতে হবে অ্যান্ড স্ট্রিক্টলি লেস দেন হতে হবে, ইকুয়াল হলে চলবে না। কেননা এ বি ইকুয়াল হয়ে গেলে আমরা একটা পয়েন্টের সেট পেতে পারি, সেটাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। তাহলে যেহেতু এ আর বির মধ্যে একটা গ্যাপ থেকে যাবে না, তাহলে এ আর বি, যেহেতু এ লেস দেন বি অর্থাৎ এ নট ইকুয়াল টু বি, যখনই এ আর বি দুজন নট ইকুয়াল হবে অর্থাৎ এ একটা বাস্তব সংখ্যা বি একটা বাস্তব সংখ্যা, দুটো পৃথক বাস্তব সংখ্যা, তাহলে তখন এর মধ্যে কিন্তু আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পেতে পারি, তাদের যে সেট তাকে আমরা বলবো ইন্টারভ্যাল সেট। এবং এই ইন্টারভ্যাল সেট দু প্রকার, আমরা একটু আগে বললাম, একটা ক্লোজ ইন্টারভ্যাল, একটা ওপেন ইন্টারভ্যাল। অর্থাৎ আমরা এটাকে এরকমভাবে করতে পারি ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, অর্থাৎ এ বিকে নিয়ে মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার। আবার এইভাবে লিখতে পারি ওপেন ইন্টারভ্যাল এ বি, যেখানে এ বিকে বাদ দিয়ে মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার। তো এই দু ধরনের ইন্টারভ্যাল সেট। এখন মুখ্যত বিষয় হচ্ছে ইন্টারভ্যাল সেট বানাতে গেলে আমাকে কিন্তু মানে ছোট এলিমেন্টকে আগে এবং বড় এলিমেন্টকে পরে লিখতে হবে। তো যদি আমাকে বলতে হয় যে এ বি একটা ইন্টারভ্যাল সেট, তাহলে মাস্ট এখানটায় এ বি এর চেয়ে ছোটো এলিমেন্ট, তো ঠিক সিমিলারলি আমরা এখানে লিখেছি 2 3 ক্লোজ ইন্টারভ্যাল, 1 9 ওপেন ইন্টারভ্যাল। যদি আমরা এই সেটকে লিখি যেমন ফার্স্ট ব্র্যাকেট 1 অ্যান্ড থার্ড ব্র্যাকেট 9, তাহলে এই সেটের মুখ্যত বৈশিষ্ট্য কী হবে? যদি আমরা রস্টার ফর্মে লিখতে পারি তাহলে এক্স হোয়ার এক্স ইজ অ্যান রিয়েল নাম্বার, এবং এই এক্সের যেটা কাজ হবে সেই এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 অ্যান্ড লেস অর ইকুয়াল টু 9, 9-এর চেয়ে ছোটো বা সমান হবে কিন্তু 1-এর চেয়ে স্ট্রিক্টলি বড় হবে। এটাকে আমরা বলবো হাফ ওপেন হাফ ক্লোজড, এইভাবে আমরা বলতে পারি। আবার কখনো কখনো এটা হতে পারে যে স্টার্টিংটা ক্লোজড আছে এবং এন্ডিংটা ওপেন হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারভ্যাল সেট। এই সমস্ত সেটগুলোর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস
গোনা সম্ভব নয়, এগুলো প্রত্যেকটাই ছিল আনকাউন্টেবল। কিন্তু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হোক বা জেড বা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে হোক, জেডের ক্ষেত্রে হোক, ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আমরা নাম্বারগুলোকে সেপারেটলি গুনতে পারি, মানে শেষ না হলেও গোনা যায় আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কাউন্টেবল ইনফাইনাইট আর আনকাউন্টেবল ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট সেট মূলত দু প্রকার। তো ক্লিয়ার হলো? তো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট। তো আমরা দেখে নেব বেশ কিছু স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট, যেটা আমাদের মোটামুটি সিলেবাসে কাজে লাগবে বা ম্যাথ করার ক্ষেত্রে এই সিম্বলগুলো খুব দরকার। যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট, আমরা ফার্স্ট লিখলাম আর। এখন আর কে এই নোটেশনে লেখার দরকার কি? আমরা তো আর কে এইভাবে লিখতে পারতাম না। আমরা নর্মালি আর কে যেমনভাবে লিখি না কেন, রিয়েল নাম্বারের আর কে আমরা এই স্পেশাল নোটেশন, এই ডাবল লাইন আর দিয়ে আমাদেরকে লিখতে হবে। আলটিমেট এই ডাবল লাইন আর কিন্তু সমস্ত বাস্তব সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করে। সকল বাস্তব সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে এই আর। তারপর আমরা সেকেন্ড চলে আসছি কিউ। কিউটা কি? কিউ হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বার, সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট। এরপর আমরা দেখতে হচ্ছে আর মাইনাস কিউ। তো যদি রিয়েল নাম্বার থেকে আমরা সমস্ত মূলদ সংখ্যাগুলো বাদ দিই, পড়ে থাকে সকল অমূলদ সংখ্যা, সকল অমূলদ সংখ্যার সেট, সকল অমূলদ সংখ্যার সেট। নেক্সট চলে আসছি জেড। জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা। তো সকল পূর্ণ সংখ্যা কেমন হতে পারে? 0 হবে, +-1, +-2, +-3, এইভাবে চলতে থাকবে। জেড একটা ইনফাইনাইট সেট। তারপর ডাব্লু থেকে হোল নাম্বার বা সকল অখণ্ড সংখ্যা, সকল অখণ্ড সংখ্যার সেট, সকল অখণ্ড সংখ্যার সেট হচ্ছে ডাব্লু। তো ডাব্লুর মধ্যে কারা কারা আছে? ডাব্লু হচ্ছে মূলত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ এখানে 0, 1, 2, 3 ... এরা সব থাকবে, কিন্তু আমাদের নেগেটিভগুলো থাকবে না। এরপর আসছি সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কেবলমাত্র 1, 2, 3 এগুলো আসবে, 1, 2, 3, 4 ... ঠিক আছে। তা আমাদেরকে মনে রাখতে হচ্ছে অখণ্ড সংখ্যার সর্বনিম্ন এলিমেন্টকে 0, স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন এলিমেন্টকে 1। তার মানে অখণ্ড সংখ্যা 0 থেকে স্টার্ট, 1, 2, 3, 4 পজিটিভলি চলবে। ন্যাচারাল নাম্বার প্রথম থেকেই পজিটিভ, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ অখণ্ড সংখ্যার মধ্যে নেগেটিভ থাকবে না, ন্যাচারালের মধ্যে অনলি পজিটিভ থাকবে, জিরোও থাকবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেটগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী টপিক হচ্ছে রিয়েল নাম্বার লাইন। রিয়েল নাম্বার লাইন কি? রিয়েল নাম্বার লাইন ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অল রিয়েল নাম্বার অন এ হরিজন্টাল লাইন। একটা অনুভূমিক রেখার ওপরে সমস্ত বাস্তব সংখ্যাদেরকে স্থাপন করার মধ্য দিয়ে আমাদের রিয়েল লাইন গড়ে ওঠে। তার মানে রিয়েল লাইন হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাদেরকে স্থাপন করার জন্য যে অনুভূমিক রেখা আমরা টেনে নিই। এখানটা আমরা কী করবো? মাঝখানে কোনো একটা বিন্দুতে 0 ধরে নেব। প্রত্যেকটা সমান সমান ডিস্টেন্সে আমরা যদি পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে যাই, তাহলে এই লাইনটা ইনফাইনাইটলি দুদিকে এক্সটেন্ড করতে পারে। এখন গল্প হচ্ছে এই রিয়েল নাম্বার লাইনের মধ্যে কি থাকে? রিয়েল নাম্বার লাইনের মধ্যে যেখানেই আমি কোনো বিন্দু বসাই না কেন, সেই বিন্দু একটা সংখ্যায় কনভার্ট হবে। আবার যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমরা এখানটা একটা বিন্দু পেতে পারি। তার মানে আমরা বলতে পারি ইচ পয়েন্ট on this line corresponds a real number, and for every real number corresponds a point on this line. তাহলে আমরা বলতে পারি যে রিয়েল নাম্বারের উপর থাকা প্রত্যেকটা বিন্দু এক একটা বাস্তব সংখ্যা, এবং প্রত্যেকটা বিন্দুর বাস্তব সংখ্যার জন্য আমরা এর উপর এক একটা বিন্দু পেতে পারি। অর্থাৎ এই হলো আমাদের বাস্তব সংখ্যার সেট। আমরা চলে আসছি এর পরবর্তী টপিক, স্পেশাল টাইপ অফ সেট। এরপর আমরা চলে আসছি স্পেশাল টাইপ অফ সেট। তো স্টুডেন্ট,
লক্ষ্য করতে থাকো আমাদের স্পেশাল টাইপ অফ সেট কিন্তু সেটের মুখ্য পর্যায় এবং সেটের ম্যাক্সিমাম জায়গা দখল করা আছে কিন্তু স্পেশাল টাইপ অফ সেট। আমরা এই সেটের টাইপগুলো বলে দেবো, তো প্রত্যেকে খেয়াল করতে থাকো। স্পেশাল টাইপ অফ সেট আমরা ফার্স্ট চলে আসছি নাল সেট। নাল সেট और ভয়েড সেট और এমটি সেট। বাংলায় বললে আমাদেরকে আসছে এটা শূন্য সেট। শূন্য সেট কাকে বলছি? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, একটা শূন্যতা বিরাজ করবে। অর্থাৎ যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। যদি ক্যাপিটাল এ নাল সেট হয় তবে নাম্বার অফ ক্যাপিটাল এ বা অর্ডার অফ ক্যাপিটাল এ ইকুয়াল টু 0 হবে। অতএব আমরা এ সেটকে যদি রোস্টার ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে অনলি সেকেন্ড ব্রেসেস থাকবে, এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। সাধারণত নাল সেট বা শূন্য সেটকে ফাই দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, এবং বলতে পারি যেটা এখানে একটা নোট বলতে পারি, নোট হচ্ছে যে ফাই যেহেতু নাল সেট, সো ফাই কন্টেন নো এলিমেন্ট। ফাই কিন্তু কোনো এলিমেন্টকে গ্রহণ করে না। ঠিক আছে, তো এই হলো আমাদের নাল সেটের কনসেপ্ট। তো নেক্সট আমরা চলে আসছি স্পেশাল সেট নাম্বার 2, সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট বাংলা বললে হবে একপদী। সে সিঙ্গেলটন ভাষার মধ্যে আমরা বুঝতে পারছি একপদী সেট। তো একপদী সেট কাকে বলবো? মূলত যে সকল সেটে কেবলমাত্র একটি পদ আছে তাদেরকে আমরা বলছি একপদী সেট বা সিঙ্গেলটন সেট। যেমন লেখা যাক, যেমন ক্যাপিটাল এ লেখা হলো, ক্যাপিটাল এ এক্স ইজ আ complete cube number which and x is a complete cube number and 50 less than x less than 100। আমরা একটা নাম্বার নিলাম এখানটায় যে x একটা কমপ্লিট কিউব নাম্বার যেটা কিনা 50 থেকে 100 এর মধ্যে। তো ঠিক আছে, 50 থেকে 100 এর মধ্যে কিউব নাম্বার দেখা যাক। আমরা এমনি কিউব নাম্বার যদি লিস্ট করি কি পাবো? 0 কিউব করলে কত? 0, 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 5 এর কিউব করলে 125, তো সোয়ান আরও চলতে থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 100 এর মধ্যে কিউব নাম্বার কে আছে? 50 থেকে 100 এর মধ্যে এগুলো বাদ, এটা বাদ, তাহলে একমাত্র ওয়ান অপশান 64। তা আমাদের এখানটায় 64 একমাত্র অপশান পেয়ে গেলাম আমরা। তাহলে সিঙ্গেলটন সেট বললাম যে সেটের মধ্যে একটাই মাত্র পদ থাকবে, সেটা হচ্ছে 64 এখানে দেখতে পাচ্ছি। তাহলে এ সেটকে আমরা সিঙ্গেলটন সেট বলতে পারি। নাম্বার নেক্সট হচ্ছে ইকুয়াল সেট। তো আমাদের টাইপ অফ সেটের নাম্বার 3 ইকুয়াল সেট বা সমান সেট বলতে পারি। ইকুয়াল সেট বা সমান সেট যদি দুটি সেট একই উপাদান দিয়ে
একই উপাদান দিয়ে এলিমেন্ট একই উপাদান দিয়ে গঠিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি দুটি সেট যদি আমরা একই একই এলিমেন্ট দিয়ে যদি গঠিত হয় তাদেরকে আমরা ইকুয়াল সেট বা সমান সেট বলবো। তাদের সমান সেট বলে। যেমন ক্যাপিটাল এ ইকুয়াল টু এ ই আই ও ইউ এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বির মধ্যে আমরা একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি যে ক্যাপিটাল বির মধ্যে ল্যামডা নামক এলিমেন্ট থাকবে, হোয়ার ল্যামডা ইজ আ vowel number in the word education। তো আমরা এখানে একটা দিলাম যে ল্যামডা হোয়ার ল্যামডা ইজ আ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড এডুকেশন। তাহলে এডুকেশন শব্দের মধ্যে থাকা ভাওয়েলগুলো যদি আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি তাহলে ল্যামডার যে সেট সেটাকে আমরা বলবো কিন্তু বি সেট। তাহলে বি সেটের মধ্যে কী থাকবে, এডুকেশনের ই হচ্ছে ভাওয়েল, তাহলে ই চলে আসছে, ইউ চলে আসছে, এ চলে আসছে, আই চলে আসছে অ্যান্ড অ্যাট লাস্ট ও চলে আসছে। তাহলে ই ইউ এ আই ও। এখন দেখা যাক এ সেট এবং বি সেট সেম সেট কিনা। এ ই আই ও ইউ, এ আছে, এখানে এ আছে, ই আছে, ই আছে, আই আছে, আই আছে, ও আছে অ্যান্ড অলসো ইউও আছে। তা আমরা বুঝলাম আমাদের এ সেটে যে সমস্ত এলিমেন্ট আছে সেম এলিমেন্ট আমরা বি সেটের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে এ সেট অ্যান্ড বি সেট দোজ আর ইকুয়াল। মানে এভরি এলিমেন্ট ইন এ উইচ বিলং টু বি অ্যান্ড এভরি এলিমেন্ট ইন বি ইজ বিলং টু এ। তার মানে এ এর প্রত্যেকটি পদ, এ এর প্রতিটি পদ বিতে ও বি এর প্রতিটি পদ এ এর অন্তর্গত। তার মানে এ এর প্রত্যেকটা পদ বি এর অন্তর্গত এবং বি এর প্রত্যেকটা পদ এ এর অন্তর্গত। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা কি বলবো, এ সেট দুটো ইকুয়াল সেট। পরবর্তী টপিক হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। তো দেখা যাক ইকুইভ্যালেন্ট সেটটা কি। ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে কেবলমাত্র কার্ডিনাল নাম্বার সেম থাকবে। ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে কেবলমাত্র কার্ডিনাল নাম্বার সেম থাকবে। আমি বলে দিতে পারি, জাস্ট এখানে বলে দিচ্ছি, ধরি ক্যাপিটাল এ ও বি সমতুল্য সেট, তবে নাম্বার অফ ক্যাপিটাল এ ইকুয়াল টু নাম্বার অফ ক্যাপিটাল বি। ইকুইভ্যালেন্ট সেট হওয়ার জন্য অনলি এই কন্ডিশনটা চলবে যে দুটো সেটের কার্ডিনাল নাম্বার সমান হবে। আমি লেটার এক্সাম্পল ধরে নিচ্ছি, ধরি ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 2 ও ক্যাপিটাল বি ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এখানে নাম্বার অফ এ কত, 2, নাম্বার অফ বি কত, ইটস অলসো 2। তাহলে যেহেতু নাম্বার অফ এ অ্যান্ড নাম্বার অফ বি ইকুয়াল, অর্থাৎ এ সেট এবং বি সেটের কার্ডিনাল নাম্বার সেম, সুতরাং আমরা এই সেট দুটোকে কি বলবো, ইকুইভ্যালেন্ট সেট বলবো। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সেট কিন্তু ইকুয়াল হতে পারে না, বা নাও হতে পারে, আবার হতে পারে। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট সমান নাও হতে পারে, আবার মানে দুটো ইকুইভ্যালেন্ট সেট ইকুয়াল সেট নাও হতে পারে, বাট দুটো ইকুয়াল সেট মাস্ট ইকুইভ্যালেন্ট সেট হবে। কারণ ইকুইভ্যালেন্ট হতে গেলে এলিমেন্ট আলাদা হলে চলবে, যেটা থাকলে কিন্তু ইকুয়াল নাও হতে পারে। আবার ইকুয়াল হলে তাদের এলিমেন্ট সংখ্যা অবশ্যই সমান হবে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো। তার মানে বলতে পারি এনি টু ইকুয়াল সেট মাস্ট বি ইকুইভ্যালেন্ট, but any two equivalent set
মে নট বি ইকুয়াল। দুটো ইকুয়াল সেট ইকুইভ্যালেন্ট হতে পারে, কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট সেট ইকুয়াল সেট নাও হতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের ইকুয়াল সেট এবং ইকুইভ্যালেন্ট সেটের কনসেপ্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে সমস্ত নাম্বারের কালেকশন। তা আমরা বলতে পারি ইউনিভার্সাল সেট ইজ আ সেট হুইচ কালেকশন অফ অল এলিমেন্ট রিলেভেন্ট টু দ্য কোশ্চেন। একটা কোশ্চেন বা কোনো একটা ডোমেনের সঙ্গে জড়িত সমস্ত এলিমেন্টের যে সেট তাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। তো দেখা যাক ইউনিভার্সাল সেট কি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে বা আমাদের যে ডোমেন বা ক্ষেত্র দেওয়া থাকবে সেই ক্ষেত্রের উপর ডিপেন্ড করে যতগুলি পদ হবে সেই সকল পদের সেটকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। তাহলে বলতে পারি ইউনিভার্সাল সেট বা আমরা সার্বিক সেট বলি এটাকে। সার্বিক সেট হলো প্রদত্ত ক্ষেত্রে জড়িত সকল উপাদানের সেট। বেসিক্যালি এটাকে আমরা এস অথবা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সার্বিক সেটকে ক্যাপিটাল ইউ বা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হয়। যেমন বলা হলো যে কোনো একটা সেট ক্যাপিটাল এ সেট বলা হলো এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স, যেখানে এক্স হলো নিক্ষিপ্ত পাশাই প্রাপ্ত সংখ্যা। পাশা বলতে আমরা বুঝি লুডুর ছক্কা। তা লুডুর ছক্কার মধ্যে কী কী পাওয়া যায়? 1 2 3 4, বা আমরা লিখলাম যে এক্স হলো নিক্ষিপ্ত পাশায় প্রাপ্ত জোড় সংখ্যা। দেন আমরা এখানে পাবো কী কী? তাহলে পাবো 2 পাবো, 4 পাবো অ্যান্ড 6 পাবো। তা এটা একটা সেট। এমনি নর্মালি সেটকে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা এইভাবে লিখতে পারি, মানে গোল চিহ্ন বা সার্কেল চিহ্ন দিয়ে লিখতে পারি। কিন্তু ইউনিভার্সাল সেট বা এস যখন লিখবো তখন তাকে আমরা এই সিম্বল দিয়ে লিখবো। এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা বলছি আমরা। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সার্বিক সেটকে এরকম বক্স সিম্বল দিয়ে লিখবো। এখন এখানে সার্বিক সেট কী হবে? যেহেতু পাশায় নিক্ষিপ্ত কোনো একটা জোড় সংখ্যা বোঝাচ্ছে এ সেট, তাহলে এ সেট যে কোশ্চেনের সঙ্গে জড়িত, এ সেটের জড়িত কোশ্চেনের ক্ষেত্রে সার্বিক সেট এস ইকুয়াল টু হবে 1 2 3 4 5 অ্যান্ড 6। এক্ষেত্রে এটাই হচ্ছে আমার এস সেট যদি আমাদের ক্ষেত্রটা পাশা নিক্ষেপিত ক্ষেত্র থেকে থাকে। অর্থাৎ লুডুর ছক্কা ছোড়ার পরে যদি আমরা কোনো সেট বানাই তাহলে সেখানে ইউনিভার্সাল সেট হিসাবে আমাদেরকে এই সেটটা আসবে। অর্থাৎ কোন কোশ্চেন আছে দেখতে হবে, যে কোশ্চেন হবে সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে ইউনিভার্সাল সেট রেডি হবে। এবং ইউনিভার্সাল সেট হচ্ছে ওই কোশ্চেনের সঙ্গে রিলেভেন্ট সমস্ত এলিমেন্টের সেট হচ্ছে এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো মোটামুটি এই গেল। আরেকটা গল্প বলতে পারি যে ইউনিভার্সাল সেট আর ফাই সেট পরস্পরের কিন্তু অপোজিট। ফাই সেট এবং ইউনিভার্সাল সেট পরস্পরের অপোজিট সেট। যদি ফাই সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, ইউনিভার্সাল সেটের মধ্যে সব এলিমেন্ট থাকবে। তো পরবর্তী টপিক হচ্ছে সাবসেট বা উপসেট। 8VI 6 নম্বর স্পেশাল সেট। এটা স্পেশাল টাইপ অফ সেট সাবসেট বা উপসেট জিনিসটা কি? তো একটু ডেফিনেশন লিখে দেওয়া যাক। কোনো একটি নির্দিষ্ট সেট থেকে শূন্যটি একটি বা একাধিক এলিমেন্ট নিয়ে গঠিত নতুন সেটগুলিকে প্রথম সেটের সাবসেট বলে। যেমন ক্যাপিটাল এর মধ্যে আমরা লিখলাম 1 2 3 কমপ্লিট,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি সেট থেকে শূন্যটা, একটা বা একাধিক এলিমেন্ট নিয়ে বা সব এলিমেন্ট নিয়ে গঠিত নতুন নতুন সেটগুলোকে আমরা কি বলবো, ওই প্রথম সেটের সাবসেট। একটি, জিরোটি, একটি বা একাধিক বা সব। আচ্ছা, একাধিক বা সব বা সকল এলিমেন্টকে নিয়ে গঠিত নতুন নতুন সেটগুলিকে আমরা বলবো কি, ওই সেটের সাবসেট। যেমন আমরা বলতে পারি, এখানে আমরা কয়েকটা সেট লিখলাম, বি, সি, ডি, ই, এফ। তো আমরা দেখবো কোনটা সাবসেট হচ্ছে কোনটা হচ্ছে না। যেমন প্রথম ক্ষেত্রে আমরা লিখলাম 1 দিলাম, সিঙ্গেলটন সেট 1 দিলাম, তাহলে অবশ্যই এই সিঙ্গেলটন সেট বি হচ্ছে এর সাবসেট হবে। আবার আমরা এখানটায় 1, 2 দিলাম, দুটো এলিমেন্ট নিলাম, সাবসেট হবে। আমরা এখানটায় কোনো এলিমেন্ট নিলাম না, অর্থাৎ শূন্যটি এলিমেন্ট নিলাম, এক্ষেত্রেও সাবসেট হবে। আবার আমরা নিলাম 1, 2, 3, তিনজনকে নিলাম, তাহলে এও সাবসেট হবে। আবার এখানে আমরা করলাম 1, 2, 3 and 5, বা 3 বাদ দিলাম, 1, 2, 5, তাহলে এফটাও সাবসেট হবে, তাই তো? না, এফ কেন সাবসেট হবে? কেননা সাবসেট হতে গেলে নির্দিষ্ট সেট থেকে এলিমেন্ট নিতে হবে। এখন 5 এলিমেন্ট কি আমার এ সেটের মধ্যে আছে? যেহেতু 5 এলিমেন্ট, যেহেতু 5 ডাজ নট বিলং টু এ, তাহলে আমরা এফকে ক্যাপিটাল এ এর সাবসেট বলতে পারবো না, তো তাহলে কোন সমস্ত ক্ষেত্রে আমরা সাবসেট বলতে পারছি? যখন ওখান থেকে এলিমেন্ট নিয়ে তৈরি হবে। তো ম্যাথামেটিক্যাল যদি সাবসেট, কেউ কারো সাবসেট হয় বা কেউ কারো সাবসেট না হয়, তো আমরা তাকে ম্যাথামেটিক্যালি কীভাবে ডিনোট করব? যেমন ম্যাথামেটিক্যালি সাধারণত সাবসেটকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করতে পারি, সাবসেটকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। এটা হচ্ছে সাবসেটের সিম্বল, অর্থাৎ আমাদের যে ইউ সিম্বল, তার নিচে একটা আমরা লাইন টেনে দেবো, এটা হচ্ছে সাবসেটের সিম্বল। আলটিমেট সাবসেট কনসেপশনটা কিন্তু লেস দেন অর ইকুয়াল থেকে এসছে। এখন শুধু তো এই সিম্বলটা হলে চলতো, কেননা সাবসেটের এলিমেন্ট সবসময় দেখতে পাচ্ছি যে মেন সেটের থেকে কম কম থাকে। আবার হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তো সমানও হতে পারে না, সেই জন্য কিন্তু আমরা এই সিম্বলটা ইউজ করব, যে সাবসেটটা অলওয়েজ হয় ছোট হবে, তা নাহলে সমান হবে। সেই জন্য লেস দেন অর ইকুয়াল এই সিম্বলকে মেনশন করে আমরা কিন্তু সাবসেটকে রেডি করব। এক্ষেত্রে বিটা এর সাবসেট, সুতরাং আমরা এক্ষেত্রে বলবো যে বি সাবসেট অফ এ। সি সাবসেট, তাহলে সি সাবসেট অফ এ। ডি অলসো সাবসেট অফ এ। তার মানে বুঝলাম ডি ইকুয়াল টু ফাই, তো ডি ইকুয়াল টু ফাই, তার মানে ফাই কিন্তু যে কোনো সেটের সাবসেট। এটা আমাদেরকে নোট রাখতে হবে এটাকে, যে ফাই কিন্তু যে কোনো সেটের সাবসেট। সেই জন্য ফাইকে সার্বিক সাবসেট বলা হয়, বা সর্বজনীন সাবসেট বা উপসেট বলা হয়। সর্বজনীন উপসেট বলা হচ্ছে, ফাইকে সর্বজনীন উপসেট বলা হচ্ছে। ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট, কেননা যে কোনো সেট থেকে কোনো এলিমেন্ট না নিলে ফাই রেডি হয়, তাহলে ফাই সর্বজনীন সাবসেট। তাহলে বি এর সাবসেট, সি এর সাবসেট, ফাইও কিন্তু এর সাবসেট। এখানে আমরা ডিকে ফাই দিয়ে ডিনোট করলাম, কেন ডির মধ্যে কোনো এলিমেন্ট নেই। আবার লক্ষ্য করে এখানটায় ইটাকেও আমরা এ সেটের সাবসেট বলতে পারি, যেহেতু ই সেট আর এ সেট ইকুয়াল সেট হয়ে গেছে না, তার মানে কোনো একটা সেট সে তার নিজেরও সাবসেট হয়, এবং পার্টিকুলারলি এইটার ক্ষেত্রে আমরা বলবো, এটাকে বলবো ইমপ্রপার সাবসেট, বা যথার্থ নয় অযথার্থ, বা ইমপ্রপার সাবসেট বলা হয় এটাকে, ইমপ্রপার সাবসেট। তাহলে ইমপ্রপার সাবসেটের মধ্যে মুখ্যত কি বৈশিষ্ট্য থাকে? ইমপ্রপার সাবসেটের মধ্যে মুখ্যত বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার অফ সাবসেট। আমি যদি এখানটা ই দিয়ে ডিনোট করি, যদি আমরা এখানে ই লিখছি, নাম্বার অফ সাবসেট ই ইকুয়াল টু নাম্বার অফ মেন সেট ক্যাপিটাল এ। যদি দেখি যে সাবসেটের কার্ডিনাল নাম্বার অ্যান্ড মেন সেটের কার্ডিনাল নাম্বার সেম হয়ে গেছে, তাহলে কিন্তু ওই বিশেষ সেটকে আমরা কি বলবো? ইমপ্রপার সাবসেট বলবো। তাহলে হেয়ার ইটা কি হবে? ই হচ্ছে ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। আবার ফাইকে আমরা বলবো ট্রিভিয়াল সাবসেট। এখানে ডিটা হচ্ছে ট্রিভিয়াল সাবসেট, তাহলে ইমপ্রপার সাবসেট অ্যান্ড ট্রিভিয়াল সাবসেট বুঝলাম। সাধারণত ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে এই সিম্বলটা মেনলি মানে দিতেই হবে, মাস্ট।
বাকি যেমন আমরা এখানে লিখলাম যে বি সি, বি এবং সি এই সাবসেট দুটোর ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট কম আছে, মানে পুরোপুরি সমান নয়। যেমন নাম্বার অফ বির ক্ষেত্রে কি আছে, নাম্বার অফ বির ক্ষেত্রে নাম্বার অফ এর থেকে এলিমেন্ট সংখ্যা স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে আছে, স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে আছে। যখন কোনো সেটের নাম্বার অফ এলিমেন্ট মেন সেটের নাম্বার অফ এলিমেন্ট থেকে পুরোপুরি ছোট বা স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে যাবে, তখন সেই স্পেশাল সেটকে আমরা কিন্তু কি বলবো, তখন এই স্পেশাল সেটগুলোকে আমরা বলবো কিন্তু যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। যেমন এখানে বি কমা সি এগুলো কিন্তু প্রপার সাবসেট। অবশ্যই ডিটাকেও বলতে পারি আমরা প্রপার সাবসেট, ডিকে যেমন ট্রিভিয়াল বলতে পারি, ডিকে প্রপার সাবসেট বলতে পারি, কারণ ডির এলিমেন্টের সংখ্যাও নাম্বার অফ ডি দ্যাট ইজ জিরো, নাম্বার অফ ডি দ্যাট ইজ জিরো ইজ লেস দেন নাম্বার অফ এ, স্ট্রিক্টলি লেস দেন। তাহলে নাম্বার অফ এর থেকে নাম্বার অফ ডির এলিমেন্টের সংখ্যাও কম, তাহলে নাম্বার অফ ডি যেহেতু ছোট হচ্ছে, তাহলে আমরা ডিটাকেও কিন্তু কি বলবো, প্রপার সাবসেট বলবো। তাহলে প্রপার সাবসেট হবে কারা কারা, যে সমস্ত সাবসেটগুলোর এলিমেন্ট সংখ্যা মেন সেটের থেকে কম থাকবে সেগুলোকে আমরা বলবো প্রপার সাবসেট, আর যার এলিমেন্ট সংখ্যা মেন সেটের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো কি ইমপ্রপার সাবসেট। প্রধানত ইমপ্রপার সাবসেটের জন্য কিন্তু নিচের এই লাইনটা এক্সেস দেওয়া হয়। আর প্রপার সাবসেটকে যদি আমরা ডিনোট করতে চাই, ফর প্রপার সাবসেটের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রপার সাবসেটের ক্ষেত্রে কিন্তু আমরা এই রকম নোটেশন চয়েস করতে পারি, এ সাবসেট অফ এ। আবার যদি কোশ্চেনটা এরকম হয়ে যায় যে ই হলো এ এর একটা প্রপার সাবসেট, এটা কি সত্য, ই হচ্ছে এর একটা প্রপার সাবসেট, সত্য, নট অ্যাট অল, সত্য নয়। তাহলে এটা মূলত ইমপ্রপারের জন্য ইউজ করা হয়ে থাকে, কিন্তু প্রপারের ক্ষেত্রেও আমরা এই সিম্বল ইউজ করতে পারি। কিন্তু আমরা লিখতে পারি বি প্রপার সাবসেট অফ এ, এটা সত্য। আবার লিখতে পারি ই প্রপার সাবসেট অফ এ, সরি ই তো ইমপ্রপার হয়ে যাচ্ছে, বিকে আমরা এই সিম্বল দিয়ে লিখতে পারি বি সাবসেটে। তার মানে এটা হচ্ছে সাবসেটের জেনারেল নোটেশন, এটা হচ্ছে সাবসেট এর সাধারণ প্রকাশ। এটা হচ্ছে প্রপার সাবসেটের প্রকাশ, অনলি ফর প্রপারের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি, প্রপার সাবসেট এর প্রকাশ মাধ্যম। তো যাক, এটা হলো আমাদের প্রপার সাবসেট। তাহলে এই সিম্বলটা অনলি প্রপার সাবসেটের জন্য আমরা ইউজ করব, আর এটা কিন্তু জেনারেল নোটেশন সবার জন্য ব্যবহার করতে পারি। তাহলে এই গেল আমাদের সাবসেটের সংক্রান্ত জিনিসপত্রগুলো। তাহলে সাবসেট আমরা দেখলাম যে ই হচ্ছে ইমপ্রপার সাবসেট, ইকুয়াল হয়ে গেছে। ফাই সর্বজনীন সাবসেট বা ট্রিভিয়াল সাবসেট, ফাই যে কোনো সেটের সাবসেট হতে পারে। এক বা একাধিক এলিমেন্ট কম থাকলে আমরা প্রপার সাবসেট বলবো, আর পুরোপুরি সমান হয়ে গেলে আমরা কিন্তু কি বলবো, যে এই সাবসেটটা ইমপ্রপার হয়ে গেছে বা ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার মানে ইকুয়াল। তো ঠিক আছে, এক্ষেত্রে আমরা আরও একটা গল্প দেখে নিচ্ছি যে এফ তো এর সাবসেট নয়, যদি সাবসেট না হয় দেন কি হবে, সাবসেট হলে তো এই সিম্বল ছিল, সাবসেট না হলে নেগেশন সিম্বল হবে। তো এফ এর সাবসেট নয়, আমরা এই সিম্বল লিখতে পারি। ঠিক আছে, তো এই গেল আমাদের সাবসেট, প্রপার সাবসেট অ্যান্ড ইমপ্রপার সাবসেট। তো স্টুডেন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার অফ সাবসেট। নাম্বার অফ সাবসেট। তো ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এ একটা সেট যার মধ্যে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। যদি আমরা কোনো একটা সাবসেট বানাতে চাই, তা যে কোনো সাবসেটের মধ্যে আমরা এখানটা অপশান করলাম, রেডি করলাম যে সাবসেটগুলোর মধ্যে কী কী এলিমেন্ট আসতে পারে আর কে নাও আসতে পারে। তো আমরা জানি প্রত্যেকটা এলিমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আসার চান্স আছে। তো প্রথম এলিমেন্টটা এখানে আসতে পারে, নাও আসতে পারে। তাহলে প্রথম এলিমেন্টের অ্যারাইভাল সম্পর্কে দু রকম অপশান, সে আসতে পারে, নাও আসতে পারে। 2 নম্বর এলিমেন্টের ক্ষেত্রে সেম প্রবলেম, 2 রকম অপশান। 3 নম্বর এলিমেন্টের ক্ষেত্রে সেম প্রবলেম, 2 রকম অপশান। অর্থাৎ বুঝলাম এই এলিমেন্টগুলো প্রতি ক্ষেত্রে 2টো করে অপশান, কেউই এলো না একটা অপশান, একজন এলো দুজন এলো না, এই ধরনের অপশান তৈরি হবে। তাহলে প্রত্যেকের আসা এবং না আসা 2টো করে অপশান,
সুতরাং তিনটে এলিমেন্টের জন্য 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3। তাহলে কোনো একটা সেটের মধ্যে এই এলিমেন্টগুলো কত রকম ওয়েতে আসতে পারে তার সংখ্যা 2 টু দি পাওয়ার 3। তাহলে প্রত্যেক এক একটা ওয়ের জন্য এক একটা সাবসেট রেডি হবে। তাহলে যদি 2 টু দি পাওয়ার 3 সংখ্যক ওয়ে হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক সাবসেট রেডি হবে। তার মানে এ এর সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3। তো আমি আবার ট্রায়াল করে দেখে নিচ্ছি। ফার্স্ট আমরা লিখলাম A1, 1 নম্বর সাবসেট। 1 নম্বর সাবসেটের মধ্যে আমরা কোনো এলিমেন্ট নিলাম না, দ্যাট ইজ 5। নাম্বার 2 আমরা সিঙ্গেলটন সেট, একটা করে এলিমেন্ট নিলাম 1। A3 নিলাম যার মধ্যে আরও একটা এলিমেন্ট আচ্ছা, এটাকে 0 দিয়ে নোট করি, এটাকে 1, এটাকে 2, 2 এলো। তারপরে A3 তার মধ্যে আর 3 এলো। এগুলো সব সিঙ্গেলটন সেট। এবার ডাবল। তারপর আমরা নিলাম A4 নিলাম, A4 এর মধ্যে নিলাম 1 2। A5 নিলাম, তার মধ্যে নিলাম 2 1। আরে এ দুটো তো একই সেট হয়ে যাচ্ছে, কেননা 2 1 আর 1 2 তো সেম এলিমেন্ট, সেক্ষেত্রে একই সেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি পৃথক কোনো সেট বানাতে হয় আমাদেরকে 1 2 ছাড়া অন্য এলিমেন্ট নিতে হবে। তাহলে আমরা A5 নিলাম, তার মধ্যে দুটো এলিমেন্ট নিলাম 1 3। আমরা নিলাম A6, তার মধ্যে দুটো এলিমেন্ট নিলাম 2 3। তাহলে হলো আমাদের এই কটা সেট। আর একটা লাস্ট A7 নিলাম, যার মধ্যে এলিমেন্ট দিলাম 1 2 and 3। তাহলে আমাদের এখানে টোটাল সেট তৈরি হলো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অ্যান্ড 2 টু দি পাওয়ার 3 অলসো 8। তাহলে আমাদের নাম্বার অফ সাবসেট আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 3। তার মানে যদি কোনো সেট এর ক্ষেত্রে নাম্বার অফ এ ইকুয়াল টু আমরা n পেয়ে যাই বা m পেয়ে যাই, m হলে এ এর উপসেট সংখ্যা তৈরি হবে 2 টু দি পাওয়ার m সংখ্যক, 2 টু দি পাওয়ার mt বলতে পারি। এতটি তার উপসেট তৈরি হবে, সংখ্যা এত, উপসেট সংখ্যা এত। এখন যদি কোশ্চেন হয় এখানে A7টা কিন্তু কি ইমপ্রপার সাবসেট। যদি কোশ্চেন করে যে নাম্বার অফ এ ইকুয়াল টু m হলে এ এর যথার্থ উপসেট সংখ্যা, তার উত্তর কি হবে? তার উত্তর হবে 2 টু দি পাওয়ার m - 1, অর্থাৎ একটা কম থাকবে 2 টু দি পাওয়ার m - 1। এটা হবে যথার্থ উপসেট সংখ্যা। তাহলে প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেটের মধ্যে আমরা মোটামুটি তার নাম্বারগুলো জেনে গেলাম। দিয়ে একটা সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা m হলে তার প্রপার সাবসেট কতগুলো হবে, ইমপ্রপার সাবসেট কতগুলো হবে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো এক্সাম্পল এখানে দেওয়াই আছে, এর মধ্যে 3টে এলিমেন্ট আছে, তাহলে প্রপার সাবসেট কটা হচ্ছে, 8টা হচ্ছে। যদি আমরা বলি ইমপ্রপার সাবসেট কটা হবে, দেন 7টা অপশান হবে। ঠিক আছে, এই গেল আমাদের নাম্বার অফ সাবসেট। তো আমাদের নেক্সট আইটেম হচ্ছে সুপারসেট কি? যদি ক্যাপিটাল এ এর সাবসেট ক্যাপিটাল বি হয় তবে ক্যাপিটাল এ এর সাবসেট ক্যাপিটাল বি হয় তবে এ কে বি এর সুপারসেট বা অধিসেট বলা হবে। অতএব ক্যাপিটাল এ ইজ said to be superset of B if B is the subset of A। যদি বিটা এ এর সাবসেট হয় তাহলে আমরা এ কে বি এর সুপারসেট বলবো। এটা গেল সুপারসেটের কনসেপশন। আমাদের লাস্ট আইটেম, স্পেশাল টপিকের লাস্ট আইটেম নাম্বার 9, পাওয়ার সেট। পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে সেটের পাওয়ার। তো সেটের পাওয়ার সেট কাকে বলবো? পাওয়ার সেটকে আমরা সাধারণত ক্যাপিটাল এ এর পাওয়ার সেট বা সূচক সেট কে পাওয়ার সেট অফ এ দিয়ে প্রকাশ করা হবে।
ক্যাপিটাল এ এর সূচক সেটকে পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ দিয়ে প্রকাশ করা হবে এবং পাওয়ার সেটের যে ডেফিনেশন, পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু এক্স, হোয়ার এক্স সাবসেট অফ এ। তার মানে বুঝলাম, যদি এ সেটের একটা সাবসেট এক্স হয়, সেই এক্সকে নিয়ে সেট বানবে কি পাওয়ার সেট, অর্থাৎ যতগুলো এর সাবসেট আসতে পারে তাদের সাবসেটদেরকে নিয়ে নতুন সেট, সেটাকে আমরা বলবো পাওয়ার সেট। সাবসেটদেরকে নিয়ে সেট, তাকে আমরা কি বলবো, পাওয়ার সেট বলবো। যেমন যদি আমরা ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 2 3 ধরে নিই, তাহলে পাওয়ার সেটের মধ্যে কারা কারা থাকবে? পাওয়ার সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো দেখা যাক। ফাই থাকছে, সিঙ্গেলটন সেট 1 থাকছে, সিঙ্গেলটন সেট 2 থাকছে, সিঙ্গেলটন সেট 3 থাকছে, 1 2 থাকছে, 2 3 থাকছে, 3 1 থাকছে, অ্যান্ড অ্যাট লাস্ট ক্যাপিটাল এ নিজে থাকছে। এই হচ্ছে পাওয়ার সেট। এখন কনসেপশন যদি আমাকে বলে নাম্বার অফ পাওয়ার সেট, নাম্বার অফ পাওয়ার সেট, পাওয়ার সেটের পদসংখ্যা। তো পাওয়ার সেটের পদসংখ্যা বলতে বোঝাচ্ছে এ সেটের সাব সংখ্যা, এ সেটের সাবসেট সংখ্যা। তা নাম্বার অফ পাওয়ার সেট ইকুয়াল টু নাম্বার অফ সাবসেট অফ এ। আর আমরা জানি যদি এ সেটের পদসংখ্যা স্মল এন হয়ে থাকে তাহলে এর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, হোয়ার স্মল n ইকুয়াল টু নাম্বার অফ ক্যাপিটাল এ। তাহলে এই গেল আমাদের পাওয়ার সেট। তো মোটামুটি আমাদের সেটের টাইপগুলো কমপ্লিট হলো। তো আমাদের এখন বাকি পড়ে গেছে অপারেশন অফ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম। আজকের ভিডিওটা লং হতে চলেছে, তো সেই জন্য আমরা এই অপারেশনস অফ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। স্টুডেন্ট প্রত্যেকের নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবে এবং এই টপিকে আমরা যে কিছু আলোচনাগুলো করলাম সেগুলো অবশ্যই খাতায় লিখে নোট করবে এবং পড়াশোনা করবে। আমরা এর ওপর ভিত্তি করে একটা কোশ্চেন আলোচনা করব অ্যান্ড তার উপর ডিপেন্ড করে নেক্সট দিনে আমাদের অপারেশন সেট এবং ভেন ডায়াগ্রাম আলোচনা হবে। তো সেই কোশ্চেন্স এবং অপারেশন সেট আর ভেন ডায়াগ্রাম এটা আমাদের নেক্সট দিনের টপিক থাকছে। আমরা এটা ওয়ান শট করতে পারলাম না, পরের ভিডিওতে আমরা নেক্সট পার্ট 2 কমপ্লিট করে দেবো এবং তার সঙ্গে আবার ম্যাথামেটিক্সগুলো সলিউশন হবে। তো স্টুডেন্ট আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।